করে দাও। আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি শফিউল আজম, আজম এন্ড কৌশল স্টেটসের প্রিন্সিপাল। রেস্ট্রেইনট অর্ডারটা হচ্ছে খুবই প্রবলেমেটিক হইতে পারে, খুবই ক্রিপলিং হইতে পারে যদি এটাকে প্রপারলি ডিল করা না হয়। যে আপনাকে পুলিশ যে রেড করার পরে পুলিশ আপনার সম্পদকে জব্দ করার একটা অর্ডার নিতে পারবে কোর্ট থেকে, এবং সেই অর্ডারটা খুবই আপনার মানে প্রবলেমেটিক হতে পারে যদি এটাকে ঠিকমতো ডিল করা না হয়। সুতরাং আপনার দরকার একজন অভিজ্ঞ, এক্সপেরিয়েন্সড এবং এক্সপার্ট, দক্ষ সলিসিটর in who has the experience in dealing with this sort of আপনার রেস্ট্রেইনট অর্ডার, যার অভিজ্ঞতা আছে এই ধরনের রেস্ট্রেইনট অর্ডার সাথে ডিল করার জন্য এবং পুলিশের সাথে এগুলো চ্যালেঞ্জ করার জন্য এবং কোর্টে দরখাস্ত করার জন্য যেন এটাকে মানে ভেরি করা যায়, এটাকে মানে কিভাবে ডিল করতে হয় এগুলো যেন অভিজ্ঞতা থাকে, এরকম লয়ার আপনাকে এনগেজ করতে হবে। এবং দরকার হইলে যাদের অভিজ্ঞতা আছে have successfully discharged and varied them to enable clients to continue with their business while having sufficient amounts for living expenses, যা আমার কোম্পানির জন্য, ক্লায়েন্টের জন্য এবং তাদের মানে স্টাফের জন্য তাদের যে খরচ আদি আছে, তাদের যে দৈনন্দিন যে জীবিকার যে খরচবহুল জীবন যেগুলো আছে, কোম্পানির যে মানে খরচগুলো যেহেতু বহন করতে পারে, এগুলোর জন্য তখন লয়ার আপনার কোর্টে দরখাস্ত করতে পারবে যে পুলিশ রেস্ট্রেইনট অর্ডার নিয়ে তো সব তো স্টপ করে দিয়েছে, সব তো এখন জব্দ করেছে, সব তো কোনো কিছু নাড়াচাড়া করা যাচ্ছে না, এখন স্টাফের স্যালারি দিবে কেমনে এবং ডাইরেক্টররা কিভাবে চলবে, তাদের তো দৈনন্দিন খরচপাতি আছে, তাদের অফিসের অন্যান্য খরচগুলো দেওয়ার তো কোনো প্রভিশন রাখে নাই, তখন কোর্টে গিয়ে এগুলো চ্যালেঞ্জ করতে হবে। সো আপনার এটা কিন্তু ইউজ করা হয় কখন, যখন পুলিশ মনে করে কি যে সম্পদ এগুলোকে বাজেয়াপ্ত করতে হলে আপনার এই অর্ডারটা লাগবে, কারণ ক্রিমিনাল কেসের পরে তারা একটা কনফিসকেশন প্রসিডিং শুরু করবে এবং তারা মনে করে কি যে এই অ্যাসেটগুলোকে প্রিজার্ভ করতে হবে, এগুলো সংরক্ষণ করতে হবে, যেগুলো তারা মনে করে কি এগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে আসছে এবং তার বিরুদ্ধে একটা ক্রিমিনাল কেস অলরেডি কোর্টে চলবে বা শুরু হবে সুন, বা এখন শুরু হয়েছে অলরেডি, হয়তো এরকমও হইতে পারে। সুতরাং তখন পুলিশ আপনার এগুলো সংরক্ষণ করার জন্য তার যে মানে বিভিন্ন মানে সম্পদ যেগুলো আছে এগুলোকে তারা তাদের কন্ট্রোলে নিয়ে যাবে এই রেস্ট্রেইনট অর্ডারটা নিয়ে। If the court grants the order, it means that the person to whom it relates is effectively blocked from dealing with their own assets. যখনই কোর্ট আপনার এই রেস্ট্রেইনট অর্ডারটা গ্রান্ট করবে, তার মানে আপনার সম্পদ আপনি ব্লকড হয়ে গেলেন, আপনাকে স্টপ করা হলো, আপনি এগুলো নাড়াচাড়া করতে পারবেন না, সেল করতে পারবেন না, ট্রান্সফার করতে পারবেন না। Save that they are given a weekly allowance for their living expenses. শুধু যেটা দিবে কোর্ট যে তোমার যে দৈনন্দিন খরচের জন্য সাপ্তাহিক যে অ্যালাউন্স দরকার, এরকম একটা খরচগুলো তারা প্রভিশন রাখবে। If the person is subsequently convicted, এবং ব্যক্তি যদি তারপরে দোষী সাব্যস্ত হয় of an offense, ওই দোষের জন্য, the prosecution will then apply for a confiscation order
under the Proceeds of Crime Act 2002. মনে করেন তার বিরুদ্ধে একটা ক্রিমিনাল কেস হয়েছে, ক্রিমিনাল কেস আপনার ক্রাউন কোর্টে চলতেছে এবং ট্রায়াল শুরু হয়েছে, ট্রায়াল শেষ হয়েছে মনে করেন 2 সপ্তাহ 1 মাস পর, এবং তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এবং তাকে দোষী সাব্যস্ত করার পরে তখন পুলিশ যেটা করবে, আরেকটা প্রসিডিং শুরু করবে, সেটাকে কনফিসকেশন প্রসিডিং বলা হয়। তার মানে আপনার সম্পদকে বাজেয়াপ্ত করবে। এখন তো জব্দ করছে, আপনি এগুলো নাড়াচাড়া করতে না পারেন মতো তাদের হেফাজতে নিয়ে গেছে, তাদের কন্ট্রোলে নিয়ে গেছে, আর এখন করবে কি, এইগুলোকে কনফিসকেট করতে হবে, এগুলোকে বাজেয়াপ্ত করতে হবে। এবং তখন পুলিশ একটা অঙ্ক দেখাবে যে সে ফ্রড করে, ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে, ড্রাগস ডিলিং করে বা যে কোনো ক্রিমিনাল অ্যাকশন থেকে তার সে 200,000 পাউন্ড অর্জন করেছে, এবং সেই 200,000 পাউন্ড আমাদেরকে উদ্ধার করতে হবে। এবং উদ্ধার করার পথ হইল কনফিসকেশন অর্ডার যখন দিবে কোর্ট, তখন তার সম্পদগুলো বিক্রি করে ওখান থেকে পয়সা উঠাইয়া আনা। This involves money or assets being confiscated by the court if it is decided that the convicted person has benefited financially from criminal activity. তখন পুলিশ কোর্ট যখন মনে করবে যে এই যে ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে কোর্টের মধ্যে ফ্রডের জন্য বা মানি লন্ডারিংয়ের জন্য বা ক্রিমিনাল অফেন্সের জন্য, কোর্ট যদি মনে করে সেই ক্রিমিনাল অ্যাক্টিভিটির থেকে সে বেনিফিট করেছে, তখন তার পয়সাগুলো বের করে নিয়ে আসবে, কনফিসকেশন অর্ডার করবে কোর্ট, বলবে কি এত পয়সা তোমাকে দিতে হবে, এবং সেগুলো তখন তার অ্যাসেটগুলো সেল করে ওখান থেকে ওই পয়সাগুলো আদায় করবে। সো খুবই ড্রাকোনিয়ান সিস্টেম এই যে কনফিসকেশন প্রসিডিংসগুলো, খুবই খরচবহুল। এখানে অনেক ডকুমেন্টারি আপনার সে অনেক বছরের 5 বছর 7 বছর 10 বছর সমস্ত ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনাকে প্রডিউস করতে হবে, কোত্থেকে পয়সা আসছে, কিভাবে আপনি সম্পদ অর্জন করছেন, কিভাবে বাড়ি কিনছেন, কিভাবে রোলস রয়েস কিনছেন, কিভাবে আপনি বিভিন্ন দেশের মধ্যে হলিডে ভিলা বানাইছেন, এগুলো সবগুলোর উৎস আপনাকে দেখাইতে হবে, কারণ না হলে এগুলো সব জব্দ করা হবে। A restraint order has the effect, এটার একটা পরিণাম হচ্ছে the property anywhere in the world may be liable to confiscation following the trial and the making of a confiscation order. The restraint order কিন্তু কভার করবে আপনার সম্পদ, সেটা যেখানেই হোক না কেন, পৃথিবীর যে কোনো দেশেই হোক না কেন, সমস্ত সম্পদগুলোকে এই রেস্ট্রেন্ট অর্ডার কভার করবে। Such orders can cause significant problems for defendants. এই ধরনের কনফিসকেশন অর্ডার, রেস্ট্রেন্ট অর্ডার যখন করবে, এই কনফিসকেশন অর্ডারটা, এই রেস্ট্রেন্ট অর্ডারটা একটা বিশাল ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে বিবাদীর জন্য, ডিফেন্ডেন্টের জন্য, and make it impossible for them to continue trading. এবং অনেক সময় দেখা যায় কি, কোম্পানি তার ব্যবসা চালাতে পারছে না, কোম্পানির পক্ষে ব্যবসা চালানো সম্ভব হচ্ছে না, কারণ কনফিসকেশন অর্ডার নিয়ে আসা হয়েছে, রেস্ট্রেন্ট অর্ডার নিয়ে আসা হয়েছে। সো এবং তাদের ডিফিকাল্ট হয়ে যায় টু মিট আদার ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস, তাদের যে বিভিন্ন মানে অর্থনৈতিক যে একটা দায় দায়িত্ব আছে, মনে করেন অনেকগুলো খরচ আছে যেগুলো তাদেরকে মাসিক দিতেই হবে, যেগুলো না দিলে তাদের জন্য সমস্যা আছে, এগুলোকে তখন মিট করা খুবই দুরূহ হয়ে দাঁড়ায়, কঠিন হয়ে দাঁড়ায়। A restraint order may be made both against the defendant or person under investigation and any other person holding
রিয়েলাইজেবল প্রপার্টি। এই যে রেস্ট্রেইনড অর্ডার, সম্পদকে জব্দ করা, যে এগুলা নাড়াচাড়া করতে পারবে না, কারণ হলো কি, ওগুলো যদি নাড়াচাড়া করতে না পারেন, পরে ওগুলো বিক্রি করে একটা কনফিসকেশন অর্ডার যেটা করবে, যে আপনি যতটুকু পয়সা বেনিফিট করেছেন ফ্রড থেকে, ওই বিক্রির পয়সার থেকে এগুলো তখন তারা ওই পয়সাগুলো পাবে। তাইলে এইটা অ্যাগেইনস্ট দ্য ডিফেন্ডেন্ট, তার ব্যক্তিগত সম্পদ যেগুলো আছে এবং তার কোম্পানির সম্পদ যেগুলো আছে, এগুলো সবগুলোর উপরে তারা ইনভেস্টিগেশন অথরিটি, যে তদন্তকারী সংস্থা, রেস্ট্রেইনড অর্ডার আনতে পারে। অথবা অন্য যে কোনো ব্যক্তি যদি আপনার সম্পদ যদি মানে মানে অধিকারে আছে, যে 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 ব্যক্তির থেকে এগুলো আদায় করা যাবে, যে আপনি একটা সম্পদ আপনার ভাইয়ের নামে করে দিয়েছেন বা ছেলের নামে, মেয়ের নামে করে দিয়েছেন, তখন পুলিশ যদি মনে করে এগুলো রিয়েলাইজেবল প্রপার্টি, এগুলো আদায়যোগ্য, এই পয়সাগুলো সে তাদের নামে করে এই বাড়ি করেছে বা ভিলা করেছে বা গাড়ি কিনে দিয়েছে, এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির পয়সা, ওখান থেকে ওগুলার উপরেও পুলিশ রেস্ট্রেইনড অর্ডার, আরেকজনের সম্পদ হলেও বলবে, পুলিশ যদি মনে করে না ওই ব্যক্তির নামে এই এই কনভিক্টেড পারসন কিন্তু সম্পদগুলো আরেকজনের নামে করে রাখছে, ওগুলোর উপরেও কিন্তু পুলিশ রেস্ট্রেইনড অর্ডার আনতে পারবে। Generally, it will be in the public interest to make an application where there are reasonable grounds to suspect that the defendant has benefited from a crime and there is a real prospect that assets will be dissipated. এটা একটা দরখাস্ত পুলিশ কোর্টের কাছে করবেই, তারা যদি মনে করে কি এটা পাবলিক ইন্টারেস্টে এটা করাটা উচিত, তারা যদি মনে করে কি এখানে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে যে সাসপেক্ট করার জন্য, সন্দেহ করার জন্য যে এই ডিফেন্ডেন্ট হ্যাজ বেনিফিটেড, এই ব্যক্তি, এই বিবাদী সে আপনার লাভ করেছে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে, এবং এখানে রিয়েল প্রসপেক্ট আছে, একটা সম্ভাবনা আছে যে এগুলো যদি এখন রেস্ট্রেইনড অর্ডার না নেওয়া হয় তাহলে এগুলো সম্পদগুলো বিলীন হয়ে যাবে, এগুলো হস্তান্তরিত হয়ে যাবে, তখন তারা এই রেস্ট্রেইনড অর্ডারটা নিবে। Unless a restraint order is granted, তারা যদি মনে করে রেস্ট্রেইনড অর্ডার যদি না নেয় তাহলে এই সম্পদগুলো বিলীন হয়ে যাবে, হস্তান্তরিত হয়ে যাবে, তখন তারা এটা নিবে। Such orders can be varied upon application, but preparation in these circumstances is crucial. এই অর্ডারগুলো যখন করবে রেস্ট্রেইনড অর্ডার, এগুলো কিন্তু খুবই আপনার জটিল কেস, এগুলো ভ্যারি করা যায়, কিন্তু এগুলোকে একটু কোর্টে দরখাস্ত করতে হবে এবং এগুলোর জন্য প্রচুর প্রিপারেশন দরকার, এবং খুব ভালো মতো ম্যাটিকুলাসলি এই দরখাস্তগুলো করতে হবে যদি রেস্ট্রেইনড অর্ডারটাকে আপনার ভ্যারি করতে হয়, চেঞ্জ করতে হয়। তখন হলো কি, পুলিশ তো মনে করে তার ক্রিমিনাল অ্যাক্টিভিটির থেকে এই প্রপার্টিগুলো হয়েছে, এগুলো যদি জব্দ না করে সে বেচা কিনা করে ফেলবে, তাইলে এটা কোর্টের কাছে আপনাকে একটা যুক্তিসঙ্গত কারণ দিয়ে দরখাস্ত করতে হবে যে না সেটা হবে না, তখন কোর্ট হয়তো এটাকে ভ্যারি করতে পারে যদি প্রপার দরখাস্ত করা হয় এবং কোর্ট যদি সেটা গ্রান্ট করে। So defendants need lawyers and relevant experience and perhaps
অ্যাক্সেস টু ফরেনজিক অ্যাকাউন্টেন্টস। সুতরাং ডিফেন্ডেন্টদের যে বিবাদীকে দরকার হবে একজন খুবই অভিজ্ঞ দক্ষ সলিসিটর, যার অ্যাক্সেস থাকবে, যার হাতে থাকবে একজন ফরেনজিক অ্যাকাউন্টেন্ট। তার মানে যারা পুলিশের যে ফ্রড কেসগুলো করে, পুলিশের যে বিভিন্ন হিসাব নিকাশ দেখায়, যে অঙ্কগুলো ফিগারগুলো দেখাবে যে এত অঙ্কের ফ্রড হয়েছে, ওই ফরেনজিক অ্যাকাউন্টেন্টরা এগুলো অ্যানালাইজ করবে, পুলিশের তথ্য প্রমাণাদি, পুলিশের ফিগারগুলো চেক করবে এবং তখন তারা একটা অপিনিয়ন দিবে। You will need a specialist criminal defense solicitor who will be able to guide you through the process. আপনার দরকার হবে একজন অভিজ্ঞ ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর, যে আপনাকে এই পদ্ধতি যেগুলো আছে এই দরখাস্ত করার, যে রেস্ট্রেন্ট অর্ডারগুলোকে মোকাবেলা করার সমস্ত পথগুলো, সমস্ত ওয়েগুলো আপনাকে অ্যাডভাইস করবে এবং কোর্টের প্রসিজারগুলো আপনাকে দেখাইয়া দিবে এবং আপনাকে গাইড করবে। Despite the complexity of the law in this area, who will be able to provide straightforward practical advice. এই জটিল কেসগুলো, এই জটিলতা সত্ত্বেও আপনার যে লয়ার আপনার দরকার হবে, যে আপনাকে খুব সোজাসুজি অ্যাডভাইসগুলো যেগুলো দরকার এইগুলো আপনাকে দিয়ে যাবে এবং আপনাকে গাইড করবে। Who will instruct a barrister with experience and expertise in the field and look forward to take care of your case. যে আপনার who will take care of your case, যে আপনার কেসকে ঠিকমতো দেখাশোনা করবে, যে আপনার জন্য একজন অভিজ্ঞ আর একজন এক্সপেরিয়েন্সড এবং দক্ষ ব্যারিস্টার এনগেজ করবে ওই ফিল্ডের জন্য। সুতরাং দুইজনে সলিসিটর এবং ব্যারিস্টার দুইজনে মিলে একসাথে আপনাকে হেল্প করবে এবং কেস প্রিপারেশনের জন্য। তাহলে এই রেস্ট্রেইন্ট অর্ডার, এই যে সার্চ অর্ডার, ওয়ারেন্ট এবং কনফিসকেশন অর্ডার, এই জিনিসগুলো কিন্তু এখন অহরহ হচ্ছে ক্রিমিনাল প্রসিডিংসের মধ্যে। এই যে প্রসিডিংস অফ ক্রাইম অ্যাক্ট 2002 আসছে, এইটা হলো একটা বিশাল আকৃতির আইন। এই আইনের আন্ডারে মানি লন্ডারিং, কনফিসকেশন প্রসিডিংস এবং রেস্ট্রেইন্ট অর্ডার এগুলো সবগুলো হচ্ছে। তার মানে কেউ ফ্রড করে আপনি বাড়ি করবেন, ভিলা করবেন, সেটা যত বছর পরেই হোক না কেন, যখনই একটা ইনভেস্টিগেশনের সম্মুখীন হবেন তখন কিন্তু সব বেরিয়ে আসবে। তখন সব কিছুর হিসাব দিতে হবে। সম্পদ কোত্থেকে আসছে, কিভাবে আসছে, উপার্জন হয়েছে, আয়ের উৎস কি, ওই আয়ের উৎস দেখাতেই হবে। না দেখায় এগুলো তখন আর মানে রেহাই হবে না। একটা জিনিস আমি আগেও অনেকবার বলেছি, আজকেও আবার বলবো, কারণ হচ্ছে কি প্রায় সময় আমার কাছে আসে যে কেসের আগে আগে সলিসিটর চেঞ্জ করতে চাই। যে আমার কাছে আসছে কি যে আজম সাহেব আমার ট্রায়াল তো ক্রাউন কোর্টের মধ্যে গেছে, আর 2 মাস সময় আছে, 3 মাস সময় আছে, ও তো কিছুই করে না, টেলিফোনও আনসার দেন, আমি মানি লন্ডারিং কেসের মধ্যে পড়ছি, আমি রেপ কেসের মধ্যে পড়ছি, ফ্রড কেসের মধ্যে পড়ছি, আমার অনেক তথ্য প্রমাণাদি আছে, সব কিছু তো শুনলো না, স্টেটমেন্টও নিল না, আমি চেঞ্জ করতে চাই। এইটা কিন্তু সবাইকে খেয়াল রাখতে হবে। ক্রিমিনাল লয়ের মধ্যে সলিসিটর চেঞ্জ করতে হইলে আপনার কোর্টের অর্ডার লাগবে, কারণ আপনি এইটাতে অত সোজাভাবে আপনি চেঞ্জ করতে পারবেন না। If your solicitors are being funded by legal aid, you will have to get the approval of the court for legal aid to be transferred to your new firm of solicitors. আপনাকে এগুলো কোর্টের অর্ডার লাগবে, কোর্টের অ্যাপ্রুভাল লাগবে। কোর্টের অ্যাপ্রুভাল ছাড়া আপনি এগুলো লিগাল এইডের সলিসিটর আপনি চেঞ্জ করতে পারবেন না। সুতরাং এটা খুবই দরকার। আপনি চেঞ্জ করতে হলে আর্লি স্টেজে করতে হবে। ইউ উইল ইউজুয়ালি হ্যাভ টু গিভ গুড রিজনস। আপনাকে খুব ভালো কারণ দেখাইতে হবে
কি কারণে আপনি সলিসিটর চেঞ্জ করতে চাচ্ছেন। আমি দেখেছি অনেক সময় কোর্ট বলছে কি তুমি একাই করবা, তোমাকে চেঞ্জ দিব না। ইউ হ্যাভ টু রিপ্রেজেন্ট ইউরসেলফ, আইদার ইউ স্টে উইথ দ্যাট সলিসিটর অর ইউ রিপ্রেজেন্ট ইউরসেলফ। অনেক অনেক সিরিয়াস কেসের মধ্যে পড়ছে, আমি দেখছি কোর্টে অর্ডার দিয়েছে, প্রিজন সেন্টেন্স হয়েছে এবং তাকে বলা হয়েছে যে তোমাকে চেঞ্জ দেওয়া হয়েছিল আগে এবং এখন আর দেওয়া সম্ভব না। মানে অনেক মানে জটিল হয়ে দাঁড়ায় এবং অনেক গুড রিজন, কনভিনসিং রিজন যদি না হয়, কোর্ট আপনাকে চেঞ্জ করতে দিবে না। You have to give good reasons as to why you no longer want your current firm of solicitors to represent you. The longer you leave a request to transfer solicitor, the greater chance you have of your application to transfer being refused. যত বেশি দেরি করবেন এই চেঞ্জ করার জন্য, সলিসিটর চেঞ্জ করার জন্য দরখাস্তটা যত দেরি করবেন ততই আপনার চান্সটা কমে আসবে যে আপনাকে চেঞ্জ করতে দিবে না, কোর্ট অর্ডার করবে না চেঞ্জের জন্য। সুতরাং আর্লি স্টেজে করতে হবে। আমি যেটা বলি যে আপনাকে যদি পুলিশ অ্যারেস্ট করে বা পুলিশ যদি আপনাকে বলে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য, তাইলে আপনি যাবার আগেই আপনি খুঁজে একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর বের করতে পারেন, সেটা আপনার রাইট আছে। অথবা আপনি যদি ওখানে যান, পুলিশ স্টেশনে যান, আপনি তখন ইন্টারভিউ দিলেন, ইন্টারভিউ দেওয়ার সাথে সাথে যখন আপনি বের হয়ে আসবেন ইন্টারভিউ থেকে, তখন সাথে সাথে আপনাকে খুঁজতে হবে সলিসিটরকে। আপনাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলতে হবে যে আমাকে একজন ভালো অভিজ্ঞ ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর মানে খুঁজে দাও, যে কারা দীর্ঘদিন ধরে ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করতেছে। তখন যদি আপনি পুলিশ স্টেশন থেকে বের হওয়ার পরে পরে যদি আপনি চেঞ্জ করেন এবং কোর্টে কেস যাওয়ার আগে, তখন আপনার আর কোর্টের অর্ডার লাগবে না, তখন এই ঝামেলা হবে না এবং তখন আপনার চেঞ্জ করার মানে একটা মানে গুড আপনার টাইম থাকে, ওই সময়ে আপনাকে আর কোর্টে চ্যালেঞ্জ করতে হচ্ছে না কোনো কিছু। সুতরাং মানে এটা শুরুর থেকে আপনাকে মানে যখনই ক্রিমিনাল কেসের মধ্যে পড়বেন সব সময় আপনাকে ভালো মতো চেষ্টা করতে হবে। আপনাকে দেখতে হবে কোন সলিসিটর ফার্ম লং টাইম ধরে ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করতেছে, তাদের অভিজ্ঞতা কতটুকু। যেমন মনে করেন আমরা 20 বছর ধরে সিটি অফ লন্ডনের ভিতরে আমাদের আজহাম অ্যান্ড কো সলিসিটরস ফার্ম, আমরা সেই সিটির ভিতরে 20 বছর ধরে একই অফিসে একই নাম নিয়ে আমরা গুড রেটিং, ভেরি হাই রেটিং, গভর্নমেন্টের থেকে, মিনিস্ট্রি অফ জাস্টিস থেকে বিভিন্ন হাই রেটিং নিয়ে আমরা আমাদের প্রফেশনাল ডিউটি করে যাচ্ছি একটা অফিস থেকে সে 20 বছর ধরে প্রায়, এবং কোনো ধরনের আমরা নড়াচড়া করি নাই, একই নামে আমরা শুধু ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি। সুতরাং আপনাকে দেখতে হবে আরও অনেকে আছে হয়তো আরও অনেক বেশি দিন করে করতেছে, যারা অভিজ্ঞতা সম্পন্ন, শুধু কোম্পানির কাছে না, শুধু যে সলিসিটর কোন সলিসিটর আপনার কেস করতেছে সে তার অভিজ্ঞতা কত, সে কয়দিন ধরে ক্রিমিনাল ল করতেছে, সে আপনার সাথে আপনি কথা বলতে পারেন কিনা, সেম ল্যাঙ্গুয়েজে আপনার মানে স্কোপ আছে কিনা কথা বলার। কারণ অনেক সময় হয় কি দেখা যায় অনেক ক্লায়েন্টরা ইংলিশে কথা বলতে পারে না, তাদের সব সময় দরকার হয় যে আমাকে বলে কি যে আমি একটা ফোন করলে বলে কি আরেকজনকে রেখে তারপরে কথা বলতে হবে, কারণ তাদের ইন্টারপ্রেটার সব সময় রেডি থাকে না। তখন এটা স্বাভাবিক, ইন্টারপ্রেটার কোর্টে যখন হিয়ারিং হয় তখন কোর্ট রেডি করে, আমি অনেক সময় আমি দেখেছি কোর্ট কিন্তু ইন্টারপ্রেটারও মিস করে। আমরা রিপিটেডলি রিকোয়েস্ট করি কোর্টের কাছে, কারণ এটা কোর্টের দায়িত্ব। আর আপনার সলিসিটর যদি আপনার ইন্টারপ্রেটার জোগাড় করতে না পারে তাহলে এটা আপনার জন্য আরেকটা সমস্যা। সুতরাং আপনাকে দেখতে হবে যে কিভাবে আপনি সলিসিটরের সাথে ডিল করবেন এবং তাদেরকে শুরুর থেকে বলবেন যে আমার তো ইংলিশের লিমিটেড ক্যাপাসিটি, সুতরাং আমার জন্য একজন ইন্টারপ্রেটার তোমরা রেগুলারলি রাখবা, দরকার হলে আপনি বলবেন 2 দিন বা 3 দিন সময় দিবেন, তারা যেন সময় থাকে মতো আপনার মিটিংটা করার আগে তারা যেন ইন্টারপ্রেটার জোগাড় করতে পারে মতো। এগুলো কারণ দেখাইয়া, এই সমস্ত কারণ
আপনার কোনো গুড কারণ রিজন না, কেস প্রপারলি হ্যান্ডেল করতে হবে। দর্শক, আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি। ব্রেকের পরে আমি আবার ফিরে আসব। আমি আজম এন্ড কো সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার শফিউল আজম। সবাই আমার সাথেই থাকুন।